গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কোদণ্ডের টঙ্কার গল্পটির দ্বিতীয় বা অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে রহস্য উদ্ঘাটন করা যাক। কাল বেলা 1টা নাগাদ কয়েক সেকেন্ডের জন্য দেখেছেন তো? বলেই কর্নেল পা বাড়ালেন ঘরের দিকে। আমার ধারণা আমি আপনাদের হয়তো একটা বিস্ময়কর ম্যাজিক দেখাতে পারবো। অন্তত 99% চান্স তো আছেই। বলে কর্নেল পর্দা তুলে ঘরে ঢুকে গেলেন। একটু পরেই বেরিয়ে এলেন ঘর থেকে, হাতে গতকাল সকালে দেখা সেই হাড়ের টুকরো অথবা মাউথ অর্গান অথবা রিমোট কন্ট্রোল যন্ত্র। চেয়ারে বসে পড়লেন। দেখা যাক তো কি ঘটে। মিস্টার রায়, জয়ন্ত, তোমরা ওই ছুঁচলো পাহাড়টার দিকে লক্ষ্য রাখো। রেডি? 1 2 3। আমাদের চোখের সামনে সকালবেলার উজ্জ্বল রোদে 5 কিলোমিটার দূরের ওই পাহাড়ের ছুঁচলো ডগা থেকে একটা গোলাকার ধূসর রঙের প্রকাণ্ড জিনিস ছিটকে গেল আকাশে। স্থির কিছুক্ষণ ভেসে রইল। বেশিক্ষণ এই ম্যাজিক দেখানো আবার ঠিক নয়, আরও কারোর চোখে পড়তে পারে। অতএব ম্যাজিকের খেলা এখানেই সাঙ্গ। জয়ন্ত, এই খেলাটার নাম দিলাম কোদণ্ডের টঙ্কার। গোলাটা নেমে এসে যেন চূড়োয় মিশে গেল। শ্বাস ছেড়ে বললাম, পুশ প্যানেলে এবং পুশ প্যানেল বিয়ে জাদু, কোদণ্ডের টঙ্কার। ঠিক বলেছ ডার্লিং। বলে কর্নেল প্রদীপবাবুর দিকে ঘুরলেন। প্রদীপবাবু তো হতবাক হয়ে বসে আছেন। উনি মুখ খুলতে যাচ্ছেন এমন সময় ওর মালি এসে সেলাম দিয়ে বলল, গেটের কাছে এই চিঠিটা লটকানো ছিল স্যার। প্রদীপবাবু চিঠিটা খুলে পড়ে ভীষণ গম্ভীর মুখে কর্নেলকে এগিয়ে দিলেন। উঁকি মেরে দেখি ইংরেজিতে যা লেখা আছে তার মানে হলো, তোমার আঙ্কেলকে আমরা আটকে রেখেছি। রাত 10টায় ঝর্ণার কাছে একা দেখা করবে, তখনই কথা হবে। সাবধান, গন্ডগোল বাঁধানোর মতলব করলে আঙ্কেলের মুন্ডুটা উপহার পাবে। বেনামি চিঠিটা পেয়ে প্রদীপবাবু খুব মুষড়ে পড়েছেন। কর্নেল ওকে আশ্বাস দিয়ে আমাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। ডক্টর সীতাকান্ত পট্টনায়ক দুপুরের আগে এসে পৌঁছতে পারবেন বলে তো মনে হয় না। ততক্ষণ একটু ঘোরাঘুরির ইচ্ছে হয়েছিল কর্নেলের। রাস্তায় একটা খালি অটোরিকশা পাওয়া গিয়েছিল। পুরনো কোদণ্ডগিরিতে পৌঁছে কর্নেল হিন্দিতে রাস্তার একটা লোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবু, বঙ্কারাম সেনাপতির বাড়িটা কোথায়? লোকটা অবাক হয়ে আমাদের দেখতে দেখতে বলল, বাবু বঙ্কারাম তো কত গাছার মারা গেছে। জানি, তার বাড়িতে লোকজন তো আছে। কেউ নেই, আর বাড়ি তো শুধু নামেই। চলে যান সিধে রাস্তা ধরে, জঙ্গলের ভেতরে ওই ভাঙা দালান বাড়ি দেখতে পাবেন। গ্রামটা হয়তো একসময় সমৃদ্ধ ছিল, এখন প্রায় জনহীন ছন্নছাড়া বসতি। যারা বাস করছে তাদের বোধহয় অন্য কোথাওই যাওয়ার সুযোগ নেই। আগাছা, জঙ্গল, ধ্বংসস্তূপ, তার মধ্যে একটা করে কুঁড়ে ঘর। কিছুটা যাওয়ার পর ডান দিকে একটা গাছপালা আর ঝোপের ভেতর একটা ভাঙা দেউড়ি দেখা গেল। লতা পাতায় ঢাকা দেউড়ির পাশ দিয়ে সাবধানে এগিয়ে একটা ফাঁকা জায়গায় আমরা পৌঁছলাম। সামনে, ডাইনে, বাঁয়ে মুখ থুবড়ে পড়ে থাকা ঘরগুলোর বুকে ঘন আগাছা গজিয়ে গেছে। কর্নেল চারিদিকে দেখতে দেখতে আনমনে বললেন, আশ্চর্য তো। আশ্চর্যটা কি? কর্নেল একটু হাসলেন। ডাকাত হওয়ার আগে বাবু বঙ্কারাম নিশ্চয়ই এই বাড়িতে বাস করতেন, কিন্তু থাকার মতো আস্ত কোনো ঘর তো কই দেখতে পাচ্ছি না। লক্ষ্য করে দেখো, এসব ঘর অন্তত 50-60 বছর আগে তো ভেঙে পড়েছে।
তাই হচ্ছে বটে, কিন্তু এই ভূতের আস্তানায় আপনার হানা দেওয়ার উদ্দেশ্য তো কিছু খুঁজে পাচ্ছি না কর্নেল। কর্নেল আমার কথার কোনো জবাব না দিয়ে পা বাড়ালেন। একটু তফাতে একটা ফোকর দেখা যাচ্ছিল। ফোকরটা লতা পাতায় প্রায় ঢাকা পড়েছে। আমি বারণ করার আগেই কর্নেল গুঁড়ি মেরে ঢুকে পড়লেন। অগত্যা আমাকে ওকে অনুসরণ করতেই হলো। একটা সুড়ঙ্গ পথই বলা যায়। দিনে দুপুরে আধার হয়ে আছে। একটু পরে সামনেটা ফাঁকা হয়ে গেল। একটা ছোট্ট চত্বরে আমরা পৌঁছলাম। এদিকটাই বাড়ির অন্দরমহল ছিল। এখানেও সেই একই অবস্থা। উঁচু সব ধ্বংসস্তূপ, চারপাশে আগাছা আর লতাপাতার ঝালরে ঢাকা। বুনো ফুলের কড়া গন্ধ মম করছে এই ধ্বংসপুরীতে। পাখপাখালির ডাকও শোনা যাচ্ছে। কিন্তু কর্নেলের এখন পাখি দেখার মন নেই। এমনকি ও দাড়ি ঘেঁষে প্রজাপতিও আনাকানা করছে, কিন্তু দেখতেই পাচ্ছেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ওপাশ থেকে একটা বট গাছের ডালপালা ঝুঁকে এসেছে আমার মাথার উপর। হঠাৎই ওপর থেকে কি একটা জিনিস ধুপ করে আমার ঘাড়ে লাফিয়ে পড়ল। আটকে উঠে লাফ দিতেই গলায় হ্যাঁচকা টান এবং সঙ্গে সঙ্গে দম আটকে এলো। গো গো করতে করতে পড়ে গেলাম ঘাসের ওপর। তারপর কানে এলো গুলির শব্দ। তারপরেই মাথার কাছে কর্নেলের ডাক শুনতে পেলাম, জয়ন্ত, জয়ন্ত। আস্তে আস্তে উঠে বসলাম। তাকিয়ে দেখি কর্নেলের হাতে কতকটা ওই কাঠবেড়ালির মতো একটা খুদে বাঁদর। পিটপিট করে বাঁদরটা তাকাচ্ছে। কর্নেল তার কাঁধটা শক্ত করে ধরে রেখেছেন, তাই বাঁদরটার নড়াচড়ার সাধ্য নেই। আমাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে কর্নেল বললেন, চোর বেঁচে গেছো বুঝলে। আর একটু দেরি হলেই ওই বাবু বঙ্কারামের মতো অবস্থা হতো তোমার। যাগে, গলার ফাঁসটা এবার খুলে ফেলো দেখি। এবার শিউরে উঠে দেখলাম আমার গলায় মিহি নাইলনের একটা সুতো জড়ানো। ব্যাপারটা বুঝতে 1 সেকেন্ডও দেরি হলো না। কাঁপা কাঁপা হাতেই গলা থেকে সুতোটা খুলে ফেললাম। ভাগ্যিস বাদরটাকে দেখতে পেয়েছিলাম। তোমার মাথার উপর ওই ওই ডাল বেয়ে এগিয়ে আসছিল। ফাঁসটা নিয়ে যেই তোমার ঘাড়ে লাফিয়ে পড়েছে, আমিও এক লাফে এগিয়ে ওকে ধরে ফেলেছি। তবে ফাঁস ধরে যে টান দিয়েছিল তাকে দেখতে পাইনি। আন্দাজে রিভলভারের গুলি ছুঁড়ে তাকে ভাগিয়ে দিয়েছি। লোকটা সম্ভবত ওই বট গাছের গুঁড়ির ওপর কোথাও বসেছিল, কারণ তার লাফিয়ে পড়া দৌড়ে যাওয়া ধূপ ধূপ শব্দ আমি শুনতে পেয়েছি। উঠে দাঁড়াতে গিয়ে দেখলাম মাথাটা ঝিমঝিম করছে। শীত বাঁদরটার দিকে তাকাতেও তখন আতঙ্ক হচ্ছে। ওই ব্যাটা কিনা আমার ঘাড়ে লাফিয়ে ফাঁসটা আটকে দিয়েছিল, আর ওর ওই শয়তান মুনিব নাইলনের এই শক্ত সুতোটার অন্য প্রান্ত থেকে ছিপে খ্যাঁচ মেরে মাছ বেঁধানোর মতো হ্যাঁচকা টান মেরেছিল। সত্যি মানুষ মারার বিদঘুটে ফন্দি বটে। এমনি করেই তার মানে ওই বাবু বঙ্কারামকে দম আটকে খুন করা হয়েছিল। সুতোটা প্রায় 10-12 মিটার লম্বা, ল্যাসরকে খুদে সংস্করণ আর কি। সুতোটাকে গুটিয়ে পকেটে রেখে দিলাম। কর্নেলের জাদুঘরে ওই উল্লেখযোগ্য সংযোজন হিসেবে একটা উপহার দেব। সঙ্গে একটা চিরকুটে লেখা থাকবে যে এই নিরীহ সুতোটি প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরীকে জমের বাড়ির দরজা অবধি টেনে নিয়ে গিয়েছিল। কর্নেল একটু হেসে বললেন, এই সেই ময়না চোর স্কুইরেল মাঙ্কি ডার্লিং। হালদার মশাইয়ের সাধু পাখি আর বাঁদরের মধ্যে বাঁদরটা তো হাতে এসেই গেছে। বাকি পাখি আর সাধু। একটুর জন্য সাধু ফসকে গেছে, তবে আশা করি
আবার আমরা তার শিগগিরই দেখা পাবো। শুধু ওই পাখিটার জন্য ভাবনা হচ্ছে। আমার কিন্তু আর এক সেকেন্ডও এখানে থাকতে ইচ্ছে করছে না কর্নেল। তাছাড়া শ্বাসনালীতেও বড্ড ব্যথা করছে। বেশ তো, চলো চলো ফেরা যাক। পরে আবার এসে না হয় ওই বাবু বঙ্কারামের ডেরা খোঁজা যাবে। তারপর ওই খুদে প্রাণীটাকে জ্যাকেটের ভিতরকার পকেটে ঢুকিয়ে বোতাম আটলেন। বাঁদরটা একটুও নড়ল না। গ্রামের রাস্তায় ফিরে যাওয়ার সময় একটা একটা ভিড় চোখে পড়ল। একটা কুঁড়ে ঘরের সামনে পুরুষ স্ত্রীলোক কাঁচা বাচ্চা ভিড় করে কি যেন দেখছে। উঁকি মেরে দেখি একটা কালো মরা পাখি পড়ে আছে মাটিতে। কর্নেলের দিকে তাকালাম। খুব চঞ্চল হয়ে উঠেছেন গোয়েন্দা প্রবর। একজনকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো? মরা পাখি দেখার জন্যে এত ভিড় কেন? সাহেব, এটা একটা ময়না পাখি তো। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু পাখিটা মরলোটা কি করে? হুজুর, পাখিটা আমার নাতনি কুড়িয়ে পেয়েছে মাঠে। তখনও ধুঁকছিল। এনে মুখে জল টল দিয়ে বাঁচানোর চেষ্টাও করলো, কিন্তু বাঁচলো না। এ পাখিটা আমরা চিনতে পেরেছি, সেজন্যই এই ভিড়। পাখিটা কার? বাবু গঙ্গারাম দাস বলে একটা লোক ছিল হুজুর, এটা তারই পাখি। ভালো বুলি বলতে পারতো জানেন। ওড়িয়া, হিন্দি, আবার ইংরেজিতেও নাকি বুলি টুলি বলতো। আসল বাবু গঙ্গারাম দাস তো লেখাপড়া জানা লোক ছিল। বড় খেয়ালি আর বেশ দিলদরিয়া তার মেজাজ। গরিব লোকেদের জন্য খুব দয়া ছিল তার। আমি চমকে উঠেছিলাম। কর্নেল জিজ্ঞেস করলেন, তিনি এখন কোথায় আছেন বলতে পারবেন? তা তো জানি না হুজুর। বাবু গঙ্গারাম ওই বাবু বঙ্কারামের বাড়িতে থাকতো। শুনেছি ওরা নাকি মাসতুতো ভাই ছিল। বছরখানেক আগে বাবু বঙ্কারাম জঙ্গলে ঝর্ণার ধারে খুন হয়েছে, আর বাবু গঙ্গারাম তারপর থেকে নিপাত্তা। পুলিশ তাকে আর গোপেশ্বর নামে একটা লোককে খুনি বলে সন্দেহ করেছিল বটে, কিন্তু আমরা একথা বিশ্বাস করি না হুজুর। অমন নিরীহ দয়ালু লোক গঙ্গারাম মানুষ খুন করতে পারে বলুন? অবশ্য খুনোখুনির কাজ ওই গোপেশ্বর পারত বটে। সেও এক সাংঘাতিক ডাকাত ছিল, ওই বাবু বঙ্কারামের স্যাঙাত। কর্নেল পাখিটার দিকে তাকিয়ে বললেন, এই পাখি যে বাবু গঙ্গারামের, তোমরা চিনলে কেমন করে? সবাই হইচই করে উঠল জবাব দেওয়ার জন্য। সবাইকে থামিয়ে বুড়ো বলল, ওই যে দেখছেন পাখিটার গায়ে একটা রূপোর আংটা, ওই বাবু গঙ্গারাম সব সময় পাখিটাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। ওই ওই আংটার আবার সরু চেনও ছিল। চেনটা থাকতো বাবু গঙ্গারামের গলায় জড়ানো। মনে হচ্ছে ওই চেন ছিঁড়ে কিভাবে যেন পাখিটা পালিয়ে বেড়াচ্ছিল এতদিন। কর্নেল হাঁটু ভাঁজ করে ঝুঁকে পাখিটাকে ভালো করে একটু দেখতে গেছেন, অমনি তার জ্যাকেটের ভেতর থেকে দুটো বোতামের মাঝখান দিয়ে বজ্জাত খুদে বাঁদরটা শুরুত করে পিছলে পড়ল। তারপর লোকগুলোর পায়ে ফাঁক দিয়ে গলে চোখের পলকে কুঁড়ে ঘরের চালে চড়ে বসলো। এবার তাজ্জব হয়ে দেখলাম বাঁদরটা মরা পাখিটাকে হাতিয়ে নিয়েছে। সবাই হকচকিয়ে গিয়েছিল, এমনকি কর্নেলও হতভম্ব, হাঁ করে তাকিয়ে আছে। আমিও তাই। তারপরই লোকগুলো চেঁচিয়ে উঠল, এই তো ফুন্ডুরাম, ফুন্ডুরাম। চেঁচামেচিতে হয়তো ভয় পেয়েই বাঁদরটা পাখিটা নিয়ে এক লাফে কুঁড়ে ঘরের পেছনের দিকে উধাও হয়ে গেল। ওর গতি আর ভঙ্গি অবিকল কাঠবেড়ালির মতো। কর্নেল বাজখাই গলায় চেঁচিয়ে বললেন, পাকড়ো পাকড়ো, বকশিস মিলেগা, পাকড়ো। বকশিসের লোভে হইচই করতে করতে অনেকেই ছুটে গেল। বুড়ো কর্নেলকে আশ্বস্ত করে বলল,
চুপ করে বসে থাকুন হুজুর, খাটিয়া এনে দিচ্ছি। ভুন্ডুরামকে ওরা এক্ষুনি ধরে ফেলবে, ওটা তো একটা পোষা বাঁদর। সে ঘর থেকে দুটো খাটিয়া এনে দিল, আমরা বসলাম। তারপর কর্নেল জিজ্ঞেস করলেন, তা বাঁদরটাও তো তোমাদের চেনা দেখছি। হুজুর কি ভুন্ডুরামকে কিনে আনলেন নাকি ভগিয়ার কাছ থেকে? বাঁদরটা আমি ভগিয়ার কাছে কিনিনি, অন্য একজনের কাছে কিনেছি। সে কি, ভগিয়া ভুন্ডুরামকে বেচে দিয়েছিল? কার কাছে বলুন তো? নাম তো জানি না, বাবু বঙ্কারামের বাড়ির ওখানে একটা লোক। ও, বুঝেছি বুঝেছি, বেটে মতো মাথায় টাক আছে তো, নব নব। আচ্ছা, এই ভগিয়াটাকে? নবর ভাই। ভগিয়া যে সারাদিন ভুন্ডুরামকে নিয়েই ব্যস্ত থাকতো, তাই ওই নব বলতো বটে বাঁদরটাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসবে, নয়তো কাউকে বেচে দেবে। তা ভগিয়া এমন জাতের বাঁদর পেল কোথায়? কোন নাকি জঙ্গল থেকে ধরে এনেছিল, আবার খেলাও শিখিয়েছিল। যা বলতো তাই শুনতো ওই ভুন্ডুরাম। ভগিয়াকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? ভগিয়াকে এখন কোথায় পাওয়া যাবে? সে তো বলা কঠিন। শুনেছি সে নাকি আবার এক সাধু বাবার চেলা হয়েছে, কোথায় কোথায় নাকি সাধু বাবার সঙ্গে ঘুরে বেড়ায়। এক সাধু বাবা যে নাকি অদৃশ্য হতে পারে, তারই চালা হয়নি তো ভগিয়া? সে সাধু বাবা তো স্বয়ং শিব, ভগিয়া কিনা তার চেলা হবে? তাহলে পূবের সূর্য পশ্চিমে উঠবে না? হুজুর, ভগিয়ার সাধু বাবা আর কেমন হবে বলুন? ওই ভগিয়ার মতোই হবে। কেউ কেউ তো বলে ওই সাধুটা নাকি হলো গোপেশ্বর, পুলিশের ভয়ে সাধু সেজে লুকিয়ে বেড়াচ্ছে। লোকগুলো হইচই করে ফিরে এলো। ফাঁসুড়ে ভুন্ডুরামকে ওরা ধরে এনেছে। মরা পাখিটাকে এখনো বজ্জাতটা আঁকড়ে ধরে রয়েছে। কর্নেল বাঁদরটাকে আগের মতোই জ্যাকেটের ভেতরে পকেটে চালান করলেন এবং একটা হাত চেপে রাখলেন যাতে আর না পালাতে পারে। মরা পাখিটাকে আমি রুমালে জড়িয়ে নিলাম কর্নেলের আদেশে। ওদের বকশিস দিয়ে বুড়োর কাছে বিদায় নিয়ে কর্নেল হঠাৎই আমাকে চাপা গলায় ইংরেজিতে বললেন, জয়ন্ত, দূরে একটা লোককে দৌড়ে আসতে দেখছি। মনে হচ্ছে লোকটা ওই ভগিয়ার দাদা নব। ওই দেখো, ওই দেখো, সামনে বড় রাস্তার মোড়ে একটা অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। দৌড়ানোর জন্য তৈরি হও। 1, 2, 3, রান! পিছনের লোকগুলো নিশ্চয়ই ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। জীবনে এমন দৌড় কখনো দৌড়ই, কিংবা 65 বছরের ক্রিসমাস স্যান্টা ক্লজ চেহারার এই বৃদ্ধ ভদ্রলোককেও দৌড়তে দেখি। অটো রিকশায় চেপেই কর্নেল বললেন, डबल भाड़ा सरदार जी, तुरंत चलिए, इधर टाउनशिप होके सीधा। ড্রাইভার যে কি বুঝলো তা কে জানে। তক্ষুনি স্টার্ট দিয়ে বাহনটাকে রকেটের বেগে ছুটিয়ে দিল পার্বতী নদীর ব্রিজের দিকে। ব্রিজ পেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, इधर गोपेश्वर डाकू रहता है, कभी इधर मत आइए जी। প্রদীপবাবুর বাংলো বাড়িতে পৌঁছে দেখি সবে ডক্টর সীতাকান্ত পট্টনায়ক ভুবনেশ্বর থেকে নিজেই জিপ চালিয়ে হাজির। কর্নেল পকেট থেকে ভুন্ডুরামকে বের করলে উনি চমকে গিয়ে বললেন, স্কুইরেল মাংকি মনে হচ্ছে যে, কোথায় পেলেন? কর্নেল হালদার মশাইয়ের প্রসঙ্গ থেকে শুরু করলেন। কথা শেষ হলে পট্টনায়ক বললেন, কি আশ্চর্য,
কাল দুপুরে তো কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরি হলে যখন আপনি আমার সঙ্গে দেখা করলেন, তখন যদি গঙ্গারামের ব্যাপারটা বলতেন তখনই তো আপনাকে সবই জানিয়ে দিতাম। আপনি কি গঙ্গারামকে চেনেন নাকি? ভীষণ চিনি। ভদ্রলোক ছিলেন ব্যাঙ্গালোর স্পেস রিসার্চ সেন্টারে জ্যোতি পদার্থবিজ্ঞানী। খুবই খেয়ালি স্বভাবের মানুষ। হঠাৎ চাকরি টাকরি ছেড়ে নিখোঁজ হয়ে যান। তাহলে দেখা যাচ্ছে ওই ওল্ড কোদণ্ডগিরিতে বাবু বঙ্কারামের বাড়িতে এসে জুটেছিলেন। হ্যাঁ, বাবু বঙ্কারামের নাকি মাস্তুতো ভাই ছিলেন উনি। হতেও পারে। কেন যে এখানে এসেছিলেন তাও আঁচ করতে পারছি। জঙ্গলের ভিতরে নিশ্চয়ই কোদণ্ডগিরি পাহাড়ে গোপনে মহাকাশ সংক্রান্ত কোনো গবেষণা করছিলেন। একটু আগে তো মিস্টার রায়ের কাছে যা শুনলুম তাতে ওর সাফল্যের প্রমাণও পেয়েছি। এমন একটা রিমোট কন্ট্রোল সিস্টেম এ যাবৎ আবিষ্কৃত হয়নি। রিমোট কন্ট্রোলটা সত্যিই বিস্ময়কর। কিন্তু এইসব কাজের জন্য তো প্রচুর টাকা দরকার। আর এত টাকা কোথায় পেলেন জিআরডি? ও, আপনাদের তো বলাই হয়নি। ডক্টর গঙ্গারাম দাস ওই জিআরডি নামেই বিজ্ঞানী মহলে পরিচিত ছিলেন। কর্নেল বাদরটার পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, তাহলে কি বাবু বঙ্কারামকে ডাকাতি করে টাকা জোগাড় করার জন্যই উনি প্ররোচিত করেছিলেন? হয়তো বাবু বঙ্কারামকে কোনো লোভও দেখিয়েছিলেন। এই সময় প্রদীপবাবু এসে বললেন, লাঞ্চ রেডি। 1:30 তো বাজতেই চললো। এবার চলুন দয়া করে লাঞ্চটা করে নিন। খাওয়া দাওয়ার পর মরা ময়না পাখিটা নিয়ে কর্নেল এবং ডক্টর পট্টনায়ক কী সব যেন পরীক্ষা করলেন। ডক্টর পট্টনায়কের সঙ্গে সব সময় একটা ক্ষুদে পোর্টেবল ল্যাবরেটরি থাকেই। দেখতে সেটা একটা প্রকাণ্ড সুটকেসের মতো। টেবিলে সেটা খুলে বসেছেন। ফাঁসুড়ে ভুন্ডুরাম এখন প্রদীপবাবুর জিম্মায়। ওকে বন্যপ্রাণী গবেষণাগারের হেফাজতে দেওয়া হবে। রাত জেগে ট্রেন জার্নি, তার উপর জমের দুয়ার থেকে ফেরার ধাক্কায় আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। শ্বাসনালীর ব্যথাটা গরম জলের গার্গেলে এখন অনেকটা কমেছে। সবে চোখ বুজে আসছে ভাত ঘুমে, এমন সময় কর্নেল এবং ডক্টর পট্টনায়কের উত্তেজিত কণ্ঠস্বর শুনে ঘুমের রেশ ছেড়ে গেল। কর্নেল বললেন, কি আশ্চর্য, এই যে দেখছি একটা নকশা। হ্যাঁ, আপনি আপনি ব্লু প্রিন্টও বলতেই পারেন। নিশ্চয়ই গোপনীয় এবং গুরুত্বপূর্ণ ব্লু প্রিন্ট, বুঝলেন? তা না হলে পাখির গায়ের উপর আংটার মধ্যে রোল করে লুকিয়ে রাখা হবে কেন? আর এটা কিন্তু কোনো সাধারণ কাগজ নয়। গুপ্তচররাই এগুলো ব্যবহার করে থাকে। 1 বর্গ ফুট কাগজও রোল করে নখের মধ্যে লুকিয়ে রাখা যায়। এবার বোঝা গেল যে পাখিটা কেন পালিয়ে বেড়াচ্ছিল। ফাঁদে আটকে আদিবাসী ছেলেরা ওকে ধরে আর হালদার মশাই কিনে নিয়ে যান। তার বাড়ি থেকে পাখিটা উদ্ধার করে আনার সময় আবার হাত ফসকে পালিয়েছিল। পালাতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে শেষে মারা পড়ে। মাঠে তো নাকি পাখিটা পড়েছিল, ওখানে বিদ্যুতের তারও গেছে দেখছি। ডিসি বিদ্যুতের শকে ছিটকে পড়াই সম্ভব, এসি হলে তারে আটকেই থাকতো। বুঝেছি। হালদার মশাইয়ের সঙ্গে সাধু আর তার চেলা যখন ধস্তাধস্তি করছিল তখনই ওই পাখিটা পালিয়ে থাকবে। হালদার মশাইয়ের সঙ্গে ধস্তাধস্তি? বেনামি চিঠিতে বলা হয়েছে যে ওকে নাকি ওরা আটকে রেখেছে। তার মানে ধস্তাধস্তিটা বেশ সাংঘাতিকই হয়েছে। হালদার মশাই তো সহজে বন্দী হবার পাত্র নন। ওকে কায়দা করতে করতে হাত ফসকে পাখির পালানোই স্বাভাবিক। ডক্টর পট্টনায়ক আবার নকশাটার উপর আতশ কাচ নিয়ে ঝুঁকে পড়লেন। তারপর চাপা গলায় বললেন,
কর্নেল, আমার মনে হচ্ছে এটা কোদণ্ডগিরি পাহাড়ে ওই জিআরডির ল্যাবরেটরি এবং স্পেস রিসার্চ সেন্টারের ব্লু প্রিন্টটা। ওই গোপন জায়গায় যাওয়ার হদিশও এতে আছে যেন। এই এই চিরুনির মতো চিহ্নটা দেখুন, এটা সম্ভবত ঝর্ণা। আর তার উল্টো দিকে এই এই লাল ফুটকিটা, যতদূর সম্ভব সেই লাল রঙের প্রকাণ্ড পাথরটাই, যেটা আমি ওই জানুয়ারিতে এসে দেখেছিলাম। এই সময় কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, বেশ, তো এখনই বেরিয়ে পড়া যাক। 2:30 তো বাজতেই চললো। দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো। তা জয়ন্ত, তুমি যাবে নাকি? তড়াক করে উঠে বসে বললাম, যাব না মানে? দৈনিক সত্যসেবক পত্রিকার লক্ষ লক্ষ পাঠক হাপিত্তেশ করে বসে আছে না? ডক্টর পট্টনায়ক বললেন, হাঁটা পথেই যাব, কিন্তু অবশ্য পথ বলা ভুল। জানুয়ারিতে এসে কোদণ্ডগিরি পৌঁছতে খুব হন্যে হয়েছিল। একবার হাতির পালের সামনে আর একবার চিতাবাঘের সামনে। আমার সঙ্গে ছিলেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনের এক বিশেষজ্ঞ। তিনি তো আতঙ্কে মারা পড়ারই দাখিল। প্রদীপবাবু এসে ওর কথা কান খাড়া করে শুনছিলেন। বললেন, জানুয়ারিতে এসেছিলেন আপনারা জঙ্গলে বেড়াতে নাকি? না না মিস্টার রায়, নিছক বেড়াতে এলে তো আপনি জানতেই পারতেন। আপনার শরণাপন্ন না হয়ে তো উপায় ছিল না। আসলে আমরা এসেছিলাম একটা সরকারি তদন্তে। ওই কোদণ্ডগিরি পাহাড়ে নাকি অদ্ভুত সব আলো দেখা যায়, আগুনের গোলাও দেখা যায়। আমার ধারণা ছিল ওখানে প্রচুর প্রাকৃতিক গ্যাস আছে ভূগর্ভে, কিন্তু এসে তো কিছুই হদিশ করতে পারিনি। আর পাহাড়টায় চড়াটাও একেবারেই অসম্ভব, পুরোটাই একেবারে গ্রানাইট শিলায় তৈরি। যাকে ফেরার পথে পার্বতী নদীর ধারে বালির চড়ায় ওই রিমোট কন্ট্রোল যন্ত্রটা কুড়িয়ে পেয়েছিলাম। অবশ্য আগুনের গোলার কথা আমিও শুনেছিলাম বটে। আর আজ সকালে তো আপনি দেখতেও পেলেন। কিন্তু ওটা তো আগুনের গোলা নয়, একটা ছাই রঙের গোলক তো। রাতে ওটা থেকে রশ্মি ঠিকরে পড়ে। তাছাড়া মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ রাতের আকাশে আগুনের গোলার মতনই দেখায়। প্রদীপবাবু আমাদের সঙ্গ ধরলেন। এতে অবশ্য কর্নেল খুশিই হলেন, এবং ডক্টর পট্টনায়কও। প্রদীপবাবু কোদণ্ডগিরির জঙ্গলের নারী নক্ষত্র জানেন, সুতরাং রাস্তা ভুল হওয়ার চান্স নেই। পাহাড়ি জঙ্গলের সৌন্দর্য একেবারে তুলনাহীন। তাছাড়া এখন বসন্তকাল, কত রকম ফুল ফুটেছে চারিদিকে। মিঠে গন্ধে বনপথ একেবারে ম ম করছে। পাখপাখালি গান ধরেছে মনের সুখে। কিন্তু এইসবের দিকে আমাদের কারোরই মন নেই। প্রদীপবাবু সতর্কতার জন্য একটা শটগান হাতে নিয়েছেন। বন্যজন্তুর পাল্লায় পড়লে অন্তত ভয় দেখিয়ে তাড়ানো যাবে। এই জঙ্গলেতে আবার পশু পাখি হত্যা নিষিদ্ধ। একবার একটা হাতির চিৎকার কানেও এলো। প্রদীপবাবু বললেন, পার্বতী নদীতে দিনের শেষে ওই হাতির পাল খেলতে নেমেছে। ওদিক থেকে বাতাস বইছে তো, কাজেই আমাদের গন্ধ ওরা পাবে না। একখানে টিলার ওপর মহুয়া গাছে ভালুক দেখিয়ে দিলেন। বহু দূরে একবার যেন বাঘের গর্জনও শুনলাম। 5 কিলোমিটার দূরত্ব পেরুতে প্রায় ঘন্টা দেড়েক লেগে গেল। এর কারণ রাস্তা বেশ দুর্গমী, চড়াই উতরাই বিস্তর। ঝর্ণা এড়িয়ে আমরা কোদণ্ডগিরির পশ্চিমে গিয়ে দাঁড়ালাম। পাহাড়টা অন্তত 1010 ফুট তো উঁচু হবে। দূর থেকে স্বর লাগানো ধনুক বা পিরামিডের মতন মনে হয় বটে, তবে কাছ থেকে সেটা বোঝা যাচ্ছিল না। শুধু মিনারের মতো খাড়া ছুঁচলো চূড়াটা চোখে পড়ছিল। পাহাড়ের নিচে বিশাল বিশাল পাথর পড়ে আছে। অনেকটা জায়গা জুড়ে পাথর আর ঝোপ, আর তারপর উঁচু গাছের জঙ্গল। তাই এখানে বিকেলের গোলাপি রোদ ছড়িয়ে আছে।
কর্নেল ও ডক্টর পট্টনায়ক সেই নকশা আঁকা চিরকুট খুলে পরামর্শ করছিলেন। হঠাৎই কর্নেল বললেন, লাল ফুটকি? দেখুন তো ডক্টর পট্টনায়ক, ওই লাল পাথরটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, চলুন দেখা যাক। সাবধান, সবাই গুঁড়ি মেরে পাথরের আড়ালে আড়ালে এগিয়ে চলুন। লাল পাথরটার কাছে পৌঁছে আবার দুজনে নকশা দেখে নিজেদের মধ্যে চাপা গলায় পরামর্শ করলেন। তারপর কর্নেল বললেন, সবাই হাত লাগান, দেখা যাক পাথরটা সরানো যায় কি না। লাল পাথরটা কিন্তু তত ওজনদার নয়, একটু ঠেলতেই সরে গেল। ওটা যত সরল তত নিচের দিকে একটা গর্ত দেখা যেতে থাকলো। তো দেখছি সুড়ঙ্গের মুখ। একে একে তাহলে নামা যাক। মনে তো হচ্ছে টর্চ জ্বালতে হবে। প্রথমে কর্নেল, তারপর ডক্টর পট্টনায়ক, তারপর আমি এবং সবশেষে প্রদীপবাবু গর্তে নামলেন। ধাপে ধাপে সিঁড়ি একটু নেমে যাওয়ার পরে উপরের দিকে উঠে গেছে। কেমন একটা ভ্যাপসা গন্ধ টের পাচ্ছি। টর্চের আলোয় কালো পাথরের ধাপ ক্রমশ উঠছে তো উঠছে, আমরাও উঠছি। অনেকখানি ওঠার পর কিছুটা করিডোরের মতো সমতল জায়গা। অবাক হয়ে লক্ষ্য করলুম সামনে আলোর ছটা বেরিয়ে আসছে। কর্নেল থমকে দাঁড়িয়েছিলেন, আবার তিনি পা বাড়ালেন। করিডোরের মতো জায়গাটা প্রায় 2 মিটার চওড়া। আলোটা আসছে বাঁদিক থেকে। করিডোর বেঁকে গিয়ে আবার সিঁড়ির মুখে শেষ হয়েছে। সিঁড়ির মাথায় হলুদ এক বিন্দু আলো। ঠিক আলো বলা ভুল, অদ্ভুত একটা যেন রশ্মি। কর্নেল ধাপে পা রেখেছেন, অমনি গমগমে গলায় কেউ যেন বলে উঠল, সাবধান গোপেশ্বর, আর এক পাও এগোনোর চেষ্টা করো না। আমি বুঝতে পেরেছি তুমি এতদিনে আমার ল্যাবরেটরিতে ঢোকার নকশা পেয়েছো। আমার আমার দুর্ভাগ্য যে পাখিটা ওই শয়তান বঙ্কারাম চুরি করে নিয়ে গেছিল। তাছাড়া আমার আরসিএস যন্ত্রটাও চুরি করেছিল ডাকাত হতচ্ছাড়া। ওকে খুন করে তুমি সব হাতিয়েছো আমি জানতাম। কাল দুপুরে এবং আজ সকালে আমার স্পেসশিপ দুবার ছিটকে বেরিয়ে গিয়েছিল। আমি জানি যে তুমি আরসিএস হাতিয়েছো, উপরন্তু ওটা ব্যবহার করার কৌশলও জেনে গেছো। শোনো গোপেশ্বর, আমি তোমাকে ঢুকতে দেবো একটাই শর্তে। কর্নেল বলে উঠলেন, বলো গঙ্গারাম। তোমার বাঁ দিকে একটা ঘুলঘুলি দেখতে পাচ্ছ? পাচ্ছি। নকশা আর আরসিএস যন্ত্রটা ওখানে ঢুকিয়ে দাও। তাহলে ঢুকতে দেবে তো? দেব। দেখলাম ডক্টর পট্টনায়ক কর্নেলকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কর্নেল গ্রাহ্যই করলেন না। নকশা আর সেই রিমোট কন্ট্রোল যন্ত্র ঘুলঘুলির ভিতরে ফেলে দিলেন। অমনি হা হা হাসির শব্দ এসে আমাদের কানে ধাক্কা দিল। হলদে আলোর ফুটকিটা নিভে গেল। নেপথ্য থেকে নিষ্ঠুর কথা গম গম করে ভেসে এলো, উপেশ্বর, বিশ্বাসঘাতকতার শাস্তি শুধু মৃত্যু। তুমি মৃত্যুর জন্য তৈরি হও। কর্নেল চিৎকার করে বললেন, ডক্টর দাস, আমি গোপেশ্বর নই, কর্নেল নীলাদ্রি সরকার। আমার সঙ্গে আপনার পুরনো বন্ধু ডক্টর সীতাকান্ত পট্টনায়কও আছেন, আর তার সাথে সাংবাদিক জয়ন্ত চৌধুরী এবং এই জঙ্গলের কনজারভেটর প্রদীপ রায়। আপনি আগে দেখুন যে আমরা কারা, তারপর না হয় আপনি শাস্তি দেবেন। অমনি ডক্টর পট্টনায়ক জোরে চেঁচিয়ে বললেন, জিআরডি, আমি পট্টনায়ক। অন্তত 1 মিনিট পরে কথা ভেসে এলো,
গোপেশ্বর কোথায়? আমরা সেটা জানি না ডক্টর দাস, দয়া করে আমাদের ঢুকতে দিন, সব বলবো। আপনারা আসুন। আবার হলুদ আলোর ফুটকি দেখতে পেলাম। সিঁড়ি বেয়ে আমরা উঠতে থাকলাম। শেষ ধাপের পর আবার একটা করিডোর। বাঁ দিকে একটা কালো দরজা খুলে গেল। একে একে ভিতরে ঢুকলাম এবং ঢুকে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বিশাল এক ল্যাবরেটরি, একপাশে রকেটের মতো দেখতে একটা প্রকাণ্ড সাদা চোঙা ছাদ ফুঁড়ে চলে গেছে। সেখানটা রেলিং ঘেরা, নানা রকম অদ্ভুত অদ্ভুত সব শব্দ হচ্ছে। কিন্তু কোনো লোকও দেখতে পাচ্ছি না। কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। ডক্টর পট্টনায়ক বললেন, জিয়াডি, তুমি কোথায়? অমনি সামনে একটু তাকাতে চোখ ধাঁধানো নীল আলো খেলে গেল 1 সেকেন্ডের জন্য। তারপর দেখি সেখানে লম্বা রোগা ফর্সা, এক মাথা সাদা চুল আর গেরুয়া আলখাল্লার মতো পোশাক পরা এক সৌম্য চেহারা প্রৌঢ় দাঁড়িয়ে আছে, মুখে মিটিমিটি হাসি। কি পট্টনায়ক, অলৌকিক কীর্তি ভাবছো টাবছো নাকি? তোমাকে বলেছিলাম মনে আছে, যে কোনো পদার্থকে ভরহীন ফোটনে পরিণত করা যায় এবং সেটা চর্মচক্ষে অদৃশ্যই মনে হবে। তুমি বলেছিলে ফোটনে পরিণত হলে তা আলোর সমান গতিবেগ পাবে এবং বিশ্বজগতে ছড়িয়ে পড়বে। একদমই ঠিক, কিন্তু লেসার রশ্মি দিয়ে ফ্রেমের মতো ঘিরে রাখতে পারলে তা তো ছড়াবে না এবং ফোটনগুলোকে আবার আগের মতো ভরযুক্ত পদার্থ কণিকায় রূপান্তরিতও করা যাবে। এখন স্বচক্ষে দেখলে তো সেই অসম্ভব আমি সম্ভব করেছি। দেখেছি ভাই, সত্যি তোমার কোনো তুলনা হয় না। বিজ্ঞানী গঙ্গারাম দাস কর্নেলের দিকে তাকিয়ে বললেন, এক সময় খবরের কাগজে আপনার অনেক কীর্তিকলাপ পড়েছি। আপনারা বসুন বসুন, আপনারা আমার সম্মানিত অতিথি। আমরা বসলাম। ডক্টর দাস বিশাল টেবিলের ওধারে বসলেন, তারপর বোতাম টিপলেন। তক্ষুনি খটখট শব্দে একটা ছোট্ট মানুষের গড়নের রোবট এসে আমাদের সামনে দাঁড়ালো। ডক্টর দাস বললেন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস যা খেতে চান সেই বোতাম টিপুন, পেয়ে যাবেন। কর্নেল কফির বোতাম টিপলেন। খট করে একটা কাগজে পেয়ালা পড়লো রোবটের পেটের নিচের খোঁতলে। তারপর গড় গড় করে কফি বেরিয়ে পেয়ালা ভর্তি হয়ে গেল। আমরা সবাই কফি নিলাম। তারপর রোবটটা চলে গেল। ডক্টর পট্টনায়ক বললেন, পাহাড় কেটে এই ল্যাবরেটরি বানিয়েছো দেখে তো অবাক লাগছে জিয়ারটি। এই যে দৈত্যের কীর্তি, কি করে বানালে তুমি এসব? আমি তো বানাইনি ভাই, এটা বঙ্কারামের পূর্বপুরুষের তৈরি গোপন দুর্গ। এটার জন্যই ওর সঙ্গে ভাব করেছিলাম, ওকে মিথ্যা লোভও দেখিয়েছিলাম দুর্গের ভিতর ওর পূর্বপুরুষের গুপ্তধন আছে বলে, আর আমি সেটা উদ্ধার করে দেব। কিন্তু ও তো চিরকালের বজ্জাত। যখন বুঝলো যে আমি ল্যাবরেটরি বানাচ্ছি, তখন থেকেই বদমাইশি শুরু করলো। ওই গোপেশ্বর নামে এক ডাকাত শ্যাঙাত আছে, তাকে নিয়ে ষড়যন্ত্র করলো শয়তানটা।
যাকে কোপের সত্ত্বে ওকে খুন করেছেই, তবুও আরসিএস এবং নকশাটা হাতাতে পারেনি। কর্নেল সংক্ষেপে আগাগোড়া সব ঘটনা বললেন। ডক্টর পট্টনায়ক আরসিএস যন্ত্রটা কোথায় পেয়েছিলেন সেটাও বললেন। ডক্টর দাস শুনে খুবই হাসতে লাগলেন। কিন্তু মিস্টার রায়ের মামা প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের কথা শুনে কিন্তু আমার একটু ভয়ই হচ্ছে। উপেশ্বরটার সাংঘাতিক লোক, ওকে কিছুই বিশ্বাস নেই। তবে হ্যাঁ, এটুকু আশ্বাস দিতে পারি যে ঝর্ণার ধারে রাত 10টায় ব্যাটা আসবে বলেছে, তো তখনই আমি ওকে ধরতে এই রোবট পাঠিয়ে দেবো। রোবটের টিপুনি খেয়ে সে নিশ্চয়ই কবুল করবে মিস্টার হালদারকে কোথায় আটকে রেখেছে। তারপর ব্যাটাকে পুলিশের কাছে না হয় জিম্মা দেবেন। আচ্ছা, একটা কথা জানার ছিল ডক্টর দাস। পাখিটাকে অমন কথা শিখিয়েছিলেন কেন? ওঙ্কারাম যদি সত্যি আমাকে খুন করে তাহলে পাখিটা সাক্ষ্য দিতে পারবে এই ভেবেই। আসলে আমি ওকে বিশ্বাস করতে পারছিলাম না তো। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে এবং ল্যাবরেটরি দেখে আমরা বিদায় নিলাম। এবার আমাদের উল্টো দিকে ঝর্ণার ধারের গোপন দরজা খুলে বের করে দিলেন ডক্টর দাস। তারপর আমাকে চমকে দেওয়ার জন্য আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। বুঝলাম হালদার মশাই তাহলে ঠিকই দেখেছিলেন। বাংলোয় ফিরে তো আমরা অবাক। হালদার মশাই জল জ্যান্ত বসে রয়েছেন, শুধু মাথায় একটা ব্যান্ডেজ। বললেন, আমার নাম হইল গিয়া ওই কে কে হালদার। হ্যাঁ, আমার কি না আটকে রাখবো ওই পুষকে দুটো লোক। রেল ইয়ার্ডে সাধু আর তার স্যালারে ফলো করছিলাম। হঠাৎ ওরা মালগাড়ির আড়ালে লুকায় গেল। আসলে ওত পেতে বসেছিল, বুঝলেন। সেই গেছি অমনি লাফিয়ে পড়েছে। শেষে মাথায় ডান্ডার বাড়ি। তা জ্ঞান হলে দেখি ওই মালগাড়ির ওয়াগনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আসি। গায়ে একটু জোর আসতে দেরি হচ্ছিল, ঠাই নইলে কখন বাঁধন কেটে বেরিয়ে আসতাম। যাকে এবার আপনাদের খবর বলুন কর্নেল স্যার। হালদার মশাই মাথার ব্যান্ডেজে হাত বুলোতে থাকলেন। কর্নেল বললেন, আপাতত খবর হলো যে আজ রাত 10টায় আপনার সেই সাধু ওরফে গোপেশ্বর আর চেলা ভগিয়া ঝর্ণার ধারে রোবটের হাতে বন্দী হবে। রোবট? আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কোদণ্ডের টঙ্কার গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।